মনে করো তুমি অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করলা। অর্ডার করার পর যখন কিনা তোমার কাছে এসে পৌঁছালো পণ্যটা, তখন গিয়ে দেখলা যে ওই প্রোডাক্টটা আসলে নষ্ট বা অন্য কোনো ভুল প্রোডাক্ট তোমার কাছে এসে পড়েছে। তখন তুমি অবশ্যই ওই প্রোডাক্টটা কি করে দিবা? ফেরত পাঠিয়ে দিবা। ঠিক সেম ভাবে ব্যবসার মধ্যে এরকম হয় যে অনেক সময় যখন কিনা প্রোডাক্টটা যখন কিনা পারচেস করা হচ্ছে বা সেল করা হচ্ছে, প্রোডাক্টটা অর্ডার অনুযায়ী হয় না কিংবা নিম্নমানের হয়। এরকম অনেক কারণে যখন কিনা এরকম ঘটনাগুলি ঘটে, তখন পণ্যগুলোকে ফেরত দিয়ে দেওয়া হয়। এখন এই পণ্যগুলো ফেরত দেওয়ার সময় ক্রেতা এবং বিক্রেতা বিভিন্ন দলিল ব্যবহার করে থাকেন, যেগুলো হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোট। এবং আজকের ক্লাসের মধ্যে আমরা এই সকল দলিলপত্রের ব্যবহার এবং ছক নিয়ে জানবো। কি কি? ডেবিট নোট এবং ক্রেডিট নোট, এগুলো বলতে কি বোঝায়, এগুলো দলিল কখন ব্যবহার করতে হয়, এবং এগুলো ছকগুলো কেমন হবে, পরীক্ষা কীভাবে করে হচ্ছে এগুলো ছক আমরা আঁকবো, এবং এগুলো কীভাবে পরীক্ষা অ্যান্সার করতে হয়, এই সব কিছু সম্পর্কে হচ্ছে আজকে ক্লাসে আমরা বিস্তারিত জেনে নিব। তো তোমাদের এই টপিকগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ধারণা, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক। তো চলো দেরি না করে আজকের এই ক্লাসে শুরু করে দেওয়া যাক। সবার প্রথমেই আমরা জানবো ডেবিট নোট সম্পর্কে। সো ডেবিট নোট নিয়ে বেসিক্যালি এখানে কি বলা হচ্ছে, যে ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে কিংবা যদি নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে তার কৃত পণ্য ফেরত পাঠায়। ফরমাইশ বলতে বোঝানো হচ্ছে এখানে অর্ডার। যখন কিনা ক্রেতা পণ্য কিনছে, তখন যদি তার অর্ডার অনুযায়ী পণ্যটা না হয়, সে অর্ডার করেছে একটা পণ্য, চলে আসলো অন্য পণ্য, কিংবা সে যে হচ্ছে তোমার পণ্য অর্ডার করেছে সেটা নিম্নমানের। হয়তো সে একটা ড্রেস অর্ডার করেছিল, ড্রেসের কাপড়ের কোয়ালিটি বলা হয়েছিল একরকম, কিন্তু কোয়ালিটি হয়তো রিয়েল লাইফে অত ভালো না। কিংবা তুমি অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করেছো যেটার মধ্যে কোনো ধরনের ডিফেক্ট আছে, তখন ওই পণ্য ক্রেতা বিক্রেতাকে ফেরত দেয়। এভাবে যখন কিনা হচ্ছে বিক্রিত পণ্য যখন কিনা হচ্ছে বিক্রেতা ফেরত পায়, বা ক্রেতা যখন কিনা হচ্ছে বিক্রেতাকে ফেরত দেয়, তখন ওই উক্ত মালের পূর্ণ বিবরণ উল্লেখ করে দেয়। অর্থাৎ পণ্যের পরিমাণ কত ছিল, প্রত্যেকটা পণ্যের দর কত, টোটাল কত টাকার পণ্য ফেরত দেওয়া হচ্ছে, এই সব কিছু একটা আলাদা কাগজে লিখে তারপর সেটাকে ওই পণ্যের সাথে কি করে দেওয়া হয়, বিক্রেতাকে প্রেরণ করা হয়। যেই নোটের মধ্যে এই সব কিছু উল্লেখ করা হয়, অর্থাৎ পণ্যের পরিমাণ, দর, মূল্য, ওই নোটকে বলা হয়ে থাকে ডেবিট নোট। ডেবিট নোট তৈরি করে থাকে ক্রেতা এবং তৈরি করে সেটা বিক্রেতাকে প্রদান করে থাকেন। তো এই নোটের নাম কেন ডেবিট নোট? কারণ যখন কিনা হচ্ছে ক্রয় ফেরত করা হচ্ছে, ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু পাওনাদার হিসাব ডেবিট রয়েছে, অর্থাৎ এখানে বিক্রেতার হিসাবটাকে এখানে ডেবিট করে দেওয়া হচ্ছে, তাই এই নোটের নাম হচ্ছে ডেবিট নোট। এখন আমরা ডেবিট নোটের একটা উদাহরণ দেখে নিব। এখানে বলা হচ্ছে মার্চের 10, 2016 এই তারিখে নমুনা মাফিক না হওয়ায় জনাব মালিক প্রতিটি 500 টাকা দরে 300 খানা শাড়ি নোয়াখালীর আলম ট্রেডার্সকে ফেরত দিলেন। তো বলা হচ্ছে মার্চের 10 তারিখের লেনদেন দ্বারা একটা ডেবিট নোট তৈরি করো। যেহেতু এখানের মধ্যে জনাব মালিক আলম ট্রেডার্সকে হচ্ছে পণ্য ফেরত দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে একটা ক্রয় ফেরত। তো এই ক্রয় ফেরত থেকে আমরা খুব ইজিলি একটা ডেবিট নোট তৈরি করতে পারি। প্রথমত উপরে আমাদের লিখতে হবে হচ্ছে ক্রেতার নাম। যেহেতু জনাব মালিক এখানে পণ্য ফেরত পাঠিয়েছেন, এ কারণে জনাব মালিকের নাম হচ্ছে আমরা উল্লেখ করে দেব, অর্থাৎ ক্রেতার নামটা আমরা এখানে উল্লেখ করে দিই। তারপরে ক্রেতার যে ঠিকানা রয়েছে, ওই ঠিকানা আমাদেরকে নিচে হচ্ছে উল্লেখ করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে ঠিকানা উল্লেখ না থাকায় আমরা খালি রেখে দিয়েছি। এরপর নিচে আমরা লিখে দেবো হচ্ছে দলিলের নাম। যেহেতু এটা একটা ক্রয় ফেরত, তাই এটা হচ্ছে ডেবিট নোট তৈরি করছি আমরা। এই ডেবিট নোটের নামটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিব। ডান দিকে উল্লেখ করতে হবে তারিখ, যেই তারিখে এই পণ্য ফেরত পাঠানো হয়েছে ওই তারিখটা উল্লেখ করে দেব, যেটা হচ্ছে এখানে বলা আছে 10 মার্চ 2016। তো এই তারিখ আমরা এখানে উল্লেখ করে দিলাম, এখানে কমা হবে একটা। দেন আমাদের উল্লেখ করতে হবে হচ্ছে ডেবিট নোট নাম্বার। দেখা যায় প্রায় সময় হচ্ছে পণ্য ফেরত পাঠানো হয়, এবং পণ্য ফেরত পাঠানোর সময় আমরা যে ডেবিট নোট তৈরি করি, প্রত্যেকটা ডেবিট নোটের আলাদা নাম্বার দেওয়া লাগে, যাতে করে খুব ইজিলি হচ্ছে পরবর্তী খুঁজে বের করা পসিবল হয় যে কোন ডেবিট নোট নাম্বারের ভিত্তিতে এই পণ্যটা ফেরত পাঠানো হয়েছে। তো যেহেতু আমাদের এই ম্যাথের মধ্যে ডেবিট নোট নাম্বার দেওয়া নেই, আমরা খালি রেখে দিয়েছি। বা যদি দেওয়া থাকতো যে ডেবিট নোট নাম্বার 102 বা এরকম কোনো নাম্বার দেওয়া থাকলে এটাকে আমরা এখানে উল্লেখ করে দিতাম। এরপরে প্রাপকের নাম, বেসিক্যালি এখানে বিক্রেতার নামটা উল্লেখ করতে হবে, যার থেকে এই পণ্য ক্রয় করা হয়েছিল, তাকে তো আমরা পণ্য ফেরত দিয়ে দিচ্ছি। তো যেহেতু আলম ট্রেডার্সকে এখানে পণ্য ফেরত দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন বিক্রেতা, এই বিক্রেতার নামটা আমরা এখানে উল্লেখ করে দেব। তারপরে ওই বিক্রেতার ঠিকানা উল্লেখ করে দেওয়া হয় নিচে, যে ঠিকানা লিখে দিয়েছি আমরা নোয়াখালী। এই যে বলা হয়েছিল যে নোয়াখালীর আলম ট্রেডার্সকে ফেরত দেওয়া হলো, বিক্রেতার ঠিকানা হচ্ছে নোয়াখালী, তাই এটা উল্লেখ করে দিলাম আমরা। এর নিচে একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সূত্র। এর দ্বারা কি বোঝানো হচ্ছে?
এই যে ডেবিট নোটটা তৈরি করা হয়েছে, এই ডেবিট নোটটা তৈরি করা হয়ে থাকে চালানের উপর। মনে রাখা দরকার, যখন কিনা হচ্ছে আমরা ধারে পণ্য ক্রয় করি এবং ক্রয়কৃত পণ্য ফেরত দিই, তার ভিত্তিতে হচ্ছে আমরা তৈরি করে থাকি ডেবিট নোট। অর্থাৎ ডেবিট নোট কিন্তু তৈরি করা হচ্ছে চালান নাম্বার থেকে, চালান থেকে তৈরি করা হচ্ছে। তো যত নাম্বার চালান নং থেকে আমরা এই ডেবিট নোট তৈরি করছি, ওই চালান নম্বরটা এখানে উল্লেখ করতে হবে। প্রথমে লিখবো হচ্ছে আমরা ক্রয়, প্রথমত আমরা ধারে পণ্য ক্রয় করেছিলাম, স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে চালান নাম্বার, যে কত নাম্বার চালানের ভিত্তিতে আমরা এই পণ্য ক্রয় করেছিলাম। যেহেতু এখানে কিছু বলা নাই আমার চালান নাম্বার কত, তাই আমরা খালি রেখে দিয়েছি। এবং যত তারিখে এই পণ্য ক্রয় করা হয়েছিল এটা এখানে উল্লেখ করে দেওয়া হয়। এর ফলে খুব ইজিলি বোঝা পসিবল হয় যে কোন তারিখের কত নাম্বার চালানের ভিত্তিতে পণ্য ক্রয় করা হয়েছিল, এবং এই ক্রয়ের ভিত্তিতেই হচ্ছে আমরা কি করেছি, আমরা হচ্ছে ডেবিট নোট তৈরি করেছি। তাই লিখবো আগে হচ্ছে আমরা ক্রয়, এরপরে চালান নাম্বার, তারপরে হচ্ছে এখানে লিখে দেবো হচ্ছে আমরা তারিখ। এবার নিচে হচ্ছে আমাদের ক্রমিক নং উল্লেখ করতে হবে, মালের বিবরণ ফেরতের কারণ এবং টাকা। এই 3টা কলাম দিয়ে হচ্ছে আমরা একটা ছক তৈরি করছি। ক্রমিক নং লিখলাম 1, এরপরে আমরা যেই মালটা ফেরত দিয়েছি বা যেই পণ্য ফেরত দিয়েছি তার বিবরণটা উল্লেখ করে দিব, আর কেন ফেরত দিলাম তো লিখে দিয়েছি আমরা এখানে। প্রতিটি 500 টাকা ধরে 300টি শাড়ি নমুনা মাফিক না হয় ফেরত দেওয়া হলো, এখানে বলেই দেওয়া আছে। অ্যান্ড তারপরের যে লাইনটা, এটা হচ্ছে একদম আমাদের মুখস্থ লাইন, এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবে ডেবিট করা হলো। যে কোনো ডেবিট নোটে এই ওয়ার্ডটা লিখতে হয়, এই লাইনটা লিখতে হয়। প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইনের যে প্রথম পার্টটা আছে সেটা লিখবো হচ্ছে আমরা উদ্দীপক থেকে, যে কয়টা আমরা হচ্ছে প্রোডাক্ট ফেরত দিয়েছি, প্রতিটা দর কত, যে 500 টাকা ধরে 300টা শাড়ি ফেরত দেওয়া হলো, কেন ফেরত দেওয়া হয়েছে, নমুনা মাফিক না হওয়ায়। অ্যান্ড তারপরে এই লাইনটা আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে ফেরত পণ্যের মূল্য দ্বারা, অর্থাৎ যত টাকার পণ্য ফেরত দিয়েছি ওই মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। আপনাদের হিসাব বলতে বোঝানো হচ্ছে এখানে পাওনাদার যে হিসাব রয়েছে, ওই যে বললাম পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব যেহেতু ডেবিট দিকে রয়েছে, এই জন্য লিখে দিয়েছি আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। তো যেহেতু আমাদের এখানে কোনো ধরনের হচ্ছে কোনো বার্তা দেওয়া নেই, কোনো কার্বোহাইড্রেট বাদ দেওয়া লাগে নেই, আর এখানে 500 আর 300 গুণ করে বের হয়ে যাচ্ছে আমাদের মোট ক্রয় ফেরতের পরিমাণ 1.5 লাখ টাকা। এটাকেই হচ্ছে আমরা নিচে যোগ করে লিখে দিব, অ্যান্ড ডাবল দাগ দিয়ে হচ্ছে আমরা শেষ করে দিব। তারপর এই পরিমাণ টাকাটাই হচ্ছে নিচে আমাদের টাকা কথায় উল্লেখ করতে হবে, যে টাকা কথায় 1,50,000 টাকা মাত্র। নিচে লিখে দিব হচ্ছে আমার বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, অ্যান্ড ডান দিকে উল্লেখ করতে হয় হচ্ছে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। যেহেতু পণ্য কেনার পর সেটা ফেরত দেওয়া হচ্ছে, তাই ক্রয় ব্যবস্থাপক কি করে থাকে, নিচে স্বাক্ষর দিয়ে থাকেন। এটা গেল হচ্ছে আমাদের ডেবিট নোট। এবারে আমরা জানবো ক্রেডিট নোট সম্পর্কে। ক্রেডিট নোটটা হচ্ছে ডেবিট নোট ঠিক উল্টো। যখন কিনা ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত দিয়ে দিচ্ছে, তখন বিক্রেতা হচ্ছে যে নোট তৈরি করে সেটাই হচ্ছে ক্রেডিট নোট। যখন বিক্রেতার কাছে এই বিক্রিত পণ্য ফেরত আসলো, তখন তিনি যে কাজ করেন, ওই প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ, যেমন মালের পরিমাণ কত ছিল, প্রত্যেকটা পণ্যের দর কত, মোট মূল্য কত, তিনি কাগজে লিখে ক্রেতাকে পাঠিয়ে দেন, এবং তিনি ক্রেতাকে জানিয়ে দেন যে তাদের হিসাব খাতকে উক্ত ফেরত মালের মূল্যের জন্য ক্রিয়েট করা হয়েছে। এই লাইনে দ্বারা বোঝানো হচ্ছে যখন কিনা বিক্রয় ফেরত করা হয় তার জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু দেনাদারের হিসাবকে এখানে ক্রিয়েট করা হচ্ছে, এই কারণে এই নোটের নাম হচ্ছে ক্রেডিট নোট। এই যে বলা হচ্ছে এরূপ নোটকে হচ্ছে ক্রেডিট নোট বলা হয়ে থাকে। তো ক্রেডিট নোট দেখতে কিরকম হয় এবার আমরা দেখে নিই। ক্রেডিট নোট হচ্ছে মেনলি তৈরি করে থাকে বিক্রেতা, এবং ক্রেডিট নোটের এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে নমুনা মাফিক না হয় নোয়াখালীর আলম ট্রেডার্সকে মার্চের 10 তারিখ 2016 সালে হচ্ছে জনাব মালিকের থেকে প্রতিটি 500 টাকা ধরে 300 খানা শাড়ি তিনি ফেরত পেয়ে গিয়েছেন। তো এখানের মধ্যে ক্রেতা কে বলতো, ক্রেতা হচ্ছে জনাব মালিক, আর বিক্রেতা হচ্ছে নোয়াখালীর আলম ট্রেডার্স। যেহেতু তিনি এখানে পণ্য ফেরত পেয়ে গিয়েছেন, ওই যে আমরা আগে যে একটু আগে যে আমরা ডেবিট নোট করে আসলাম তার উপর ভিত্তি করে হচ্ছে বেসিক্যালি আমরা এখানের মধ্যে একটা ক্রেডিট নোট তৈরি করব। প্রথমত এখানে উল্লেখ করতে হয় হচ্ছে কার নাম জানো, এখানে উল্লেখ করতে হয় হচ্ছে এবার বিক্রেতার নাম। আমরা আগের বার ডেবিট নোট তৈরি করার সময় আমরা উল্লেখ করেছিলাম ক্রেতার নাম, আর যেহেতু বিক্রেতা তৈরি করছে ক্রেডিট নোট, তাই বিক্রেতার নামটা এখানে উল্লেখ করে দিব, আলম ট্রেডার্স। এরপর বিক্রেতার ঠিকানা আমরা নিচে উল্লেখ করে দিব, বলা ছিল যে নোয়াখালীর আলম ট্রেডার্স, অর্থাৎ এখানে বিক্রেতার প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে নোয়াখালী, তাই লিখে দিলাম ঠিকানা নোয়াখালী। তার নিচে আমাদেরকে উল্লেখ করতে হবে এই দলিলের নাম, ক্রেডিট নোট, এই নামটা আমরা উল্লেখ করে দিলাম। ডান দিকে যেই তারিখে এই ক্রেডিট নোট পাওয়া গিয়েছে সেই তারিখ উল্লেখ করতে হয়, এটা হচ্ছে মার্চের 10, 2016। এরপর বাম দিকে উল্লেখ করে দেবো হচ্ছে আমরা ক্রেডিট নোট নাম্বার, যেহেতু এখানে দেওয়া নেই আমরা খালি রেখে দিয়েছি। প্রাপকের নাম, ক্রেতা এই ক্রেডিট নোটটা পেয়ে যাচ্ছে, তাই এখানে হচ্ছে আমাদেরকে বেসিক্যালি ক্রেতার নামটা উল্লেখ করতে হবে, জনাব মালিক। তার নিচে ক্রেতার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আমরা উল্লেখ করে দিব, এবং ঠিকানা যেহেতু দেওয়া নেই, ক্রেতা বলা আছে জাস্ট জনাব মালিককে কি দেওয়া হয়েছে, জনাব মালিকের কাছ থেকে ফেরত পাওয়া গিয়েছে।
যেহেতু এই ক্রেতার নামটা এখানে উল্লেখ করা নেই, ঠিকানা উল্লেখ করা নেই, ঠিকানা উল্লেখ না থাকায় আমরা নিচে লিখে দিব, ঠিকানা লিখে খালি রেখে দিব। এরপরে আবার সূত্র উল্লেখ করতে হয়। তো এই ক্ষেত্রে সূত্র কিন্তু একটু ভিন্ন। ক্রেডিট নোট তৈরি করা হচ্ছে ডেবিট নোটের ভিত্তিতে। যখন আমরা ডেবিট নোট তৈরি করেছিলাম, ডেবিট নোট তৈরি করা হয়েছিল চালানের ভিত্তিতে, তাই লিখে দিয়েছিলাম হচ্ছে ক্রয় স্ল্যাশ চালান নম্বর স্ল্যাশ তারিখ। এখানে ক্রেডিট নোট যদি তৈরি করা হয় ডেবিট নোট থেকে, তাই প্রথমে লিখে দেবো হচ্ছে আমরা ডেবিট নোট নাম্বারটা উল্লেখ করব, স্ল্যাশ দিয়ে যেই তারিখে এই ডেবিট নোটটা তৈরি করা হয়েছিল সেই তারিখটা হচ্ছে আমাদের এখানে উল্লেখ করতে হবে। যেহেতু এখানের মধ্যে হচ্ছে ডেবিট নোট নাম্বার দেওয়া নেই, কিংবা কবে এই ডেবিট নোট তৈরি করা হয়েছে বা কবে পাওয়া গিয়েছে কোন তারিখ উল্লেখ করা নেই, এই কারণে হচ্ছে আমরা জাস্ট খালি রেখে দিয়েছি। বাট যদি পরীক্ষা দেওয়া থাকে কখনো যে এত তারিখের এত নাম্বার ডেবিট নোটের উপর ভিত্তি করে এই ক্রেডিট নোট তৈরি করা হয়েছে, তখন সূত্রের মধ্যে ওই ডেবিট নোটের তারিখটা এবং নাম্বারটা হচ্ছে আমরা উল্লেখ করে দিব। তারপর নিচে ঘরটা হচ্ছে ঠিক আগের মতোই আমাদের ক্রমিক নং, মালের বিবরণ, ফেরতের কারণ এবং ডান দিকে হচ্ছে টাকা। লিখে দিব আমরা যে এখানে ক্রমিক নম্বর 1 মালের বিবরণ ও ফেরতের কারণের মধ্যে বসবে যে প্রতিটি 500 টাকা ধরে 300টি শাড়ি নমুনাফিক না হওয়ায় ফেরত পাওয়া গিয়েছে। আগেরবার বলা হয়েছিল ফেরত দেওয়া হয়েছে, এবার লিখে দিয়েছি আমরা ফেরত পাওয়া গিয়েছে। এই পার্টটা লিখবো হচ্ছে আমরা এই কোয়েশ্চেন থেকে, এবং পরের যে পার্টটা আছে এটা কিন্তু লিখতে হয় হচ্ছে আমাদের নিজের মতো। এই পার্টটা হচ্ছে একদম সবার জন্য মুখস্থ, মানে যে কোনো ধরনের ক্রেডিটের মধ্যে লিখতে হবে যে এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাব ক্রিয়েট করা হলো। ওই যে বললাম আমাদের বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রিয়েট হয়, আমরা লিখে দিব যে ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাব ক্রিয়েট করা হলো। 500 আর 300 গুণ করলে বের হয় 1.5 লাখ টাকা, এখানে লিখে দেবো হচ্ছে 1.5 লাখ টাকা। নিচে 1.5 লাখ লিখে হচ্ছে আমরা ডাবল দাগ দিয়ে এই ম্যাথটা শেষ করে দেব। তারপর আমরা উল্লেখ করে দেব টাকা কথায় 1,50,000 টাকা মাত্র। এরপর নিচে লিখতে হবে হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এবং ডান দিকে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর উল্লেখ করতে হবে। যেহেতু বিক্রয় ফেরতের জন্য তৈরি করা হচ্ছে ক্রেডিট নোট, তাই ডান দিকে উল্লেখ করে দেওয়া লাগবে হচ্ছে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। তো এটাই হচ্ছে আমাদের ডেবিট নোট আর ক্রেডিট নোট। আশা করছি এই দুটো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গিয়েছে, এবং পরীক্ষায় তোমরা খুব সহজেই ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত থেকে ডেবিট নোট এবং ক্রেডিট নোট তৈরি করতে পারবে। তাহলে আজকের জন্য এতটুকুই, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।